আজকে আমাদের লেকচার নাম্বার 4। এই লেকচার নাম্বার 4-এ আজকে সুলতানি যুগে বিভিন্ন যে প্রাদেশিক শক্তিগুলো, প্রভিন্সিয়াল কিংডমগুলো হয়েছিল, সেইগুলো সম্পর্কে ডিসকাস করব। ঠিক আছে, সেখানে আমাদের দুটো সাম্রাজ্য আছে, একটা হচ্ছে দুটো বংশ ছিল, বিজয়নগর, একটা বাহমনি কিংডম। ঠিক আছে, সেই সাম্রাজ্যগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। চলো দেখা যায়, প্রথমে আমরা বিজয়নগরটা ডিসকাস করে দেবো। একদম দুটো টপিকই খুবই ছোট, টপিকটার মাধ্যমে আমরা বিজয়নগর কিংডমটাকে আলোচনা করে নেব। ঠিক আছে, আর বাহুমনিটা। তো প্রথমে দেখো, বিজয়নগর সাম্রাজ্যটা কত থেকে কত সালের মধ্যে এটা হয়েছিল? 1336 থেকে 1672 পর্যন্ত। মানে যখন ধরো আমাদের সেই সময়, তাহলে 1336, বুঝতেই পারছো আমাদের সেই সময় সুলতানি যুগটা চলছিল। তখন কিন্তু এটা দক্ষিণ ভারতে, দেখতে পাচ্ছ জায়গাটা, দক্ষিণ ভারতে তখন যে সাম্রাজ্যটা গড়ে উঠেছিল সেটা কিন্তু এই বিজয়নগর আর বাহুমনিটা। ঠিক আছে, তখন কিন্তু এটা ঠিক, কিন্তু তখন একই টাইমে কিন্তু সুলতানি সাম্রাজ্যটাও চলছিল। ঠিক আছে, তাহলে বিজয়নগর সাম্রাজ্যের সময়কালটা কিন্তু দিয়ে দেয় পরীক্ষায় 1336 থেকে কত 1672 পর্যন্ত। এখানে মোটামুটি 4টে বংশ এসেছিল বিজয়নগরে। ঠিক আছে, কি কি বংশ এসেছিল সেগুলো দেখে নিই। সঙ্গম এসেছিল, সালুপ এসছিল এবং তুলুপ এসছিল, এবং 4 নম্বর আরেকটা এসছিল আরবিডু বংশ। ঠিক আছে, কি বংশ? আরবিডু বংশ বলে আরেকটা এসছিল। তোমরা একটু এটাকে একটু নোট ডাউন করে নাও, আরবিডু বংশ। দাঁড়াও আমি লিখে দিই, আরবিডু বংশ। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর বংশটা। এটা আমার লিখতে মিস্টেক হয়ে গেছিলো, তাই তোমরা একটু নোট ডাউন করে নিও। তাহলে আমাদের 4টে সাম্রাজ্য গড়ে উঠেছিল, কি কি? সঙ্গম, শালুপ, তুলুপ আর একটা আরবিডু। ঠিক আছে, তাহলে প্রথম ডাইনেস্টিটা আমরা দেখে নিই, প্রথম বংশ যেটা ছিল এবং তাদের যে লিডারগুলো ছিল সেগুলোও কিন্তু জানতে হবে। প্রথম বংশ সঙ্গম, এবং সেটার সময়কাল দেখো 1336 থেকে 1485 বা 1486, যাও ধরতে পারো, এত পর্যন্ত কিন্তু সঙ্গম ডাইনাস্টিটা চলেছিল। তো একটুখানি জাস্ট মনে রাখো, একটু আমি বলে দিই, তারপরে তোমরা স্লাইডে আমি যাচ্ছি। এখানে প্রথমে মনে রাখবে, এই সাম্রাজ্যটা এই সঙ্গম নামের একটা ব্যক্তির 5খানা পুত্র ছিল। কি নামে? সঙ্গম। মানে কি করে এই সঙ্গম বংশটা এসেছিল? 5জন পুত্র ছিল, এবং 5 পুত্র তুঙ্গভদ্রা নদীর তীরে। তার যে 5 পুত্র ছিল, কি নদীর তীরে? তুঙ্গভদ্রা। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে, কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তুঙ্গভদ্রা নদীর তীরে এই সাম্রাজ্যটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে যে প্রধান ছিলেন হরিয়ার বুক্ক, যেটা ছিল বলতে গেলে এই বংশের বিজয়নগরের, এই দেখো হরিয়ার আর বুক্ক। ঠিক আছে, পাশের পিকচারটাই দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু হরিয়ার আর বুক্ক ছিল। তারা কিন্তু এই সাম্রাজ্যটা ফাউন্ডার ছিলেন। ঠিক আছে, তাহলে দে ওয়ার অরিজিনালি ফেডারেশন অফ কাকাটিয়া অফ ওয়ারাঙ্গালা। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই প্রথম হরিয়ার আর বুক্ক সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা, তাদের সভায় দুটো মন্ত্রী ছিলেন, একটা হচ্ছে বিদ্যারণ্য। ঠিক আছে, মানে এই হরিহর আর বুক্কর সবার দুজন মন্ত্রী ছিলেন, বিদ্যারণ্য আর একটা হচ্ছে সায়নাচার্য। এরা দুজন কিন্তু মন্ত্রী ছিলেন কার সময়? হরিহর আর বুক্কর সময়। ঠিক আছে, এইটা একটু মাথায় রেখে দিও। তেমন এখান থেকে আর কিছু আসবে না, শুধু আসলে এইটুকুনি আসবে। এবং তাদের টেনিওরটা একটু দেখে নিও, 1336 থেকে 1377 এডি। ওকে, নেক্সট দেখো হরিহর 2। ঠিক আছে, হরিহর 2 তিনি কিন্তু ছিলেন দ্য বিজয়নগর এম্পায়ার আন্ডারটুক দ্য পলিসি অফ এক্সপেনশন টুয়ার্ডস দ্য ইস্টার্ন সোশ্যালিস্ট আন্ডার হরিহর 2। তার টেনিওরটা কত ছিল? 1377 থেকে 1406 এডি। ঠিক আছে, একটুখানি হরিহর 2 সম্পর্কেও তোমরা একটু দেখে নাও আমি যেটা বলছি। যদি বলে বিজয়নগরের প্রথম রাজা, ঠিক আছে, তিনি কিন্তু মহারাজা ধীরাজ উপাধিটা গ্রহণ করেছিলেন। ঠিক আছে, যদি বলে মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন কে? হরিহর 2। আরেকটা এখান থেকে আছে রায়চুর দোয়াব বলে একটা অঞ্চল আছে, আমি এটা পরে ডিসকাস করব। এই রায়চুর দোয়াবকে দখল নিয়ে কিন্তু বাহুমনি আর বিজয়নগরের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল। ঠিক আছে, তখন কিন্তু রায়চুর দোয়াব অঞ্চলকে দখল নিয়ে 1398 সালে এই বাহুমনি একজন শাসকের নাম ছিল ফিরোজ শাহ। ঠিক আছে, তার সঙ্গে কিন্তু তিনি যুদ্ধে পরাজিত হয়েছিলেন। কে হয়েছিলেন? এই দ্বিতীয় হরিহর। ঠিক আছে, তাহলে যদি বলে কার সময় রায়চুর দোয়াব অঞ্চল নিয়ে সংঘর্ষ বেড়েছিল? এই দ্বিতীয় হরিহরের সময়।
আমরা দেবপ্রায় 1 সম্পর্কে, ঠিক আছে? তাহলে একটু দেখে নিলে আমরা কি কি ডিসকাস করলাম। হরিহর বুক্ষ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রথম রাজা হরিহর 2 ছিলেন, ঠিক আছে? নেক্সট দেখো দেবপ্রায় 1। এই দেবপ্রায় 1 টেনিওর ছিল 1406 থেকে 1422। এটি হি ওয়াজ ডিফিটেড বাই দ্য বাহুমনি রুলার ফিরোজ শাহ। তিনিও কিন্তু ফিরোজ শাহের কাছে পরাজিত হয়েছিলেন, বাহুমনি রাজ তা ফিরোজ শাহ কিন্তু তাকেও পরাজিত করেছিলেন এবং তাকে পরাজিত করে তার নিজ কন্যা ফেরিস্তার সঙ্গে কিন্তু তার বিবাহও দিয়ে দিয়েছিলেন। মানে একে পরাজিত করে তার কন্যার সাথে তাকে বিবাহ দিয়ে দিয়েছিলেন। হি কনস্ট্রাক্টেড এ ড্যাম অ্যাক্রস দ্য রিভার তুঙ্গভদ্রা থ্রু বিং ক্যানেল ইনটু দ্য সিটি। তিনি কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে একটা ড্যাম তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? দেবপ্রায় 1, ঠিক আছে? এই সময় এই প্রত্যেকটা এই সঙ্গম ডাইনাস্টির বা যে কোনো এই আমরা যে বিজয়নগরে পড়ছি, তো বিভিন্ন সময় বিভিন্ন অরিজিন ট্রাভেলাররা এসেছিলেন, ঠিক আছে? ইটালিয়ান ট্রাভেলার নিকোলো অ্যান্ড রাশিয়ান মার্চেন্ট নিকিতিন ভিজিটেড হিজ কোর্ট। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? নিকোলো কার রাজসভায় এসেছিলেন? দেবপ্রায় 1-এর সময় কিন্তু এসেছিলেন, ঠিক আছে? মধুরা এ জৈন পোয়েট ওয়াজ ইন হিজ কোর্ট। হি ওয়াজ প্যাট্রন অফ কানাডা লিটারেচার। তখন বিভিন্ন লিটারেচার থাকতো, কানাডা নাকি তেলেগু, তিনি কিন্তু কানাডা লিটারেচারের প্যাট্রন ছিলেন, ঠিক আছে? তিনি ওটা কিন্তু মেনে চলতেন। আরেকটা তাহলে আমাদের দেবপ্রায় 1 সম্পর্কে জেনে নিলাম। তিনি কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে বাঁধ নির্মাণ করেছিলেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখে নিও। এবারে চলে আসি দেবপ্রায় 2। এই দেবপ্রায় 2 এর টাইম পিরিয়ডটা দেখো 1425 থেকে 1446। তিনি কিন্তু এই সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। যদি বলে শ্রেষ্ঠ নরপতিকে, তাহলে কিন্তু এইটা হবে দ্বিতীয় দেবপ্রায়, ঠিক আছে? হি ইজ কনসিডার টু বি দ্য গ্রেটেস্ট রুলার অফ সঙ্গম ডাইনাস্টি। হি ওয়াজ টাইটেল গজ বেতাঙ্গারা, উইচ লিটারেরি মিনস হান্টার অফ এলিফ্যান্ট। তিনি অনেক এলিফ্যান্টকে শিকার করতেন, তার থেকে তিনি কিন্তু এই উপাধিটা পেয়েছিলেন, ঠিক আছে? নেক্সট দেখো দ্য পার্সিয়ান ট্রাভেলার আব্দুল রজক। তাহলে দেখো আব্দুল রজক কিন্তু বিজয়নগরে এসেছিলেন ভ্রমণ করতে এই দেবপ্রায় 2 এর সময়। তাহলে দেবপ্রায় 1 এর সময় কারা কারা এসেছিল একটু দেখে নাও। নিকোলা কোন্টি আর নিকিতান, ঠিক আছে? আর দেবপ্রায় 2 এর সময় কে এসেছিল? আব্দুল রজক। এই ট্রাভেলারগুলো কিন্তু দেয় পরীক্ষায়, ঠিক আছে? এরপরে দেখো আমরা চলে আসি শালুবা ডাইনাস্টি। তা আমাদের যে সঙ্গম বংশ থেকে কিন্তু এইগুলোই ইম্পর্টেন্ট, আর তেমন কিছু পড়ার দরকার পড়বে না, ঠিক আছে? এরপরে দেখো শালুব ডাইনাস্টির টাইম পিরিয়ডটা 1485 থেকে 1503 অবধি। শুধুমাত্র জেনে রাখবে এখানে সে কে প্রতিষ্ঠা করেছিল? নরসিংহ শালুব বলে একজন রাজা, তিনি কিন্তু এই শালুব ডাইনাস্টিটা প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে? আর কিছু জানার দরকার নেই। এরপরে আমরা চলে যাই তুলুপ ডাইনাস্টি, ঠিক আছে? তুলুপ বংশ, যার সময়কালটা ছিল 1505 থেকে 1570। এইটা টাইম পিরিয়ডটা তোমরা অনেক সময় এইটা হচ্ছে তোমরা অনেক সময় 1486 থেকে 1505ও কিন্তু বলতে পারো, ঠিক আছে? 1505ও, ওকে, কোনো প্রবলেম হবে না। নেক্সট দেখো 1505 থেকে 1570 হচ্ছে তুলুপ বংশ। এই তুলুপ বংশের কিন্তু ফাউন্ডার কে ছিলেন? বীরা নরসিম্হা রায়, ঠিক আছে? নরসিম্হা রায় বলে একজন ব্যক্তি, বীর নরসিংহ বলে তিনি কিন্তু এই ডাইনাস্টিটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? এই ডাইনাস্টি সম্পর্কে যাওয়ার আগে আমি একটা খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, কৃষ্ণদেব রায়, ঠিক আছে? আমি একটু লিখে বলে দিই। তো এটা কোন বংশ পড়ছি আমরা? তুলুপ বংশ, তাই তো? তুলুপ বংশের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ছিলেন কৃষ্ণদেব রায় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। হ্যাঁ, কৃষ্ণদেব রায় বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ নরপতি। তাহলে যদি বলে বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? কৃষ্ণদেব রায়। এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করতে থাকো। আর একটা কি, যদি বলে তেলেগু যুগের স্বর্ণযুগ, তেলেগু ভাষার স্বর্ণযুগ, কোন সময়কালকে বলে? তখন কিন্তু আমরা বলবো এই তুলুপ বংশে কার সময়কালকে? এই কৃষ্ণদেব রায়ের সময়কালকে, ঠিক আছে? আরেকটা, তার সময় দেবদাসী প্রথা প্রচলিত ছিল, ঠিক আছে? দেবদাসী প্রথা কার সময় প্রচলিত ছিল? এই কৃষ্ণদেব রায়ের সময়, ঠিক আছে? দেবদাসী প্রথা। আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই সময়ে এই কৃষ্ণদেব রায়ের সময় পর্তুগিজ পর্যটক ছিলেন দুজন, একটা হচ্ছে পায়েজ আর একটা হচ্ছে নুনিজ, ঠিক আছে? পায়েজ আর একটা হচ্ছে নুনিজ, তারা কিন্তু তার রাজসভায় এসেছিলেন। এই দুটো নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সবথেকে ইম্পর্টেন্ট, তিনি কার? ওই সময় তো আমাদের সুলতান বংশ চলছিল, তাই না? ইব্রাহিম লোদি আর বাবরের সমসাময়িক ছিলেন তিনি। ইব্রাহিম লোদি আর কার? বাবরের। তিনি কিন্তু সমসাময়িক ছিলেন, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি কি ছিল তাহলে এগুলো তোমরা নোট ডাউন করে নিয়েছো, আমি দেখতেই পাচ্ছি। তাহলে আমি পরের এটাই বলি টপিকটা। আর একটা হচ্ছে কৃষ্ণদেব রায় নিজের সংস্কৃতে, ঠিক আছে, জাম্ববতী, নিজে কিন্তু সংস্কৃতে জাম্ববতী কল্যাণাম,
কোল্লানম। এবং তেলেগু ভাষায়, এটা কিন্তু সংস্কৃতে এস দন্তেস বলে লিখলাম, আর তেলেগু ভাষায় তিনি আমুক্তা মাল্যদা রচনা করেছিলেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমুক্তা মাল্যদা কে রচনা করেছিলেন? তখন বলা হয় কে রচনা করেছিলেন? এই কৃষ্ণদেব রায় রচনা করেছিলেন। ঠিক আছে, এরপরে আর কি ইম্পর্টেন্ট আছে? তার একটা উপাধি ছিল অন্ধভোজ। কি উপাধি ছিল? অন্ধভোজ উপাধি ছিল তার। ঠিক আছে, এটা কিন্তু তার একটা উপাধি ছিল কি? অন্ধভোজ। আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট? তার সময়কালে দুটো বিখ্যাত স্থাপত্য কীর্তি তিনি করেছিলেন, কৃষ্ণস্বামী মন্দির আর বিঠল স্বামী। কি? কৃষ্ণস্বামী আর একটা হচ্ছে বিঠল স্বামী মন্দির, আর একটা হচ্ছে বিঠল স্বামী। ঠিক আছে, এগুলো তোমরা সব নোট ডাউন করে নিও। এবারে আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো কোথায় ছিলাম? তুলুপ ডাইনাস্টি। দেখো, হি ইজ কনসিডার টু বি দ্য গ্রেটেস্ট বিজয়নগর রুলার। আমি তো বললাম বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি ছিলেন এবং তিনি কী ছিলেন? অন্ধ পিতামহ বা অন্ধ ভোজ নামে পরিচিত ছিলেন। তার টাইম পিরিয়ডটা 1509 থেকে 1529 অবধি ছিল। কৃষ্ণদেব রায় ওয়াজ এ গ্রেট প্যাট্রন অফ আর্ট অ্যান্ড লিটারেচার। আর্ট অ্যান্ড লিটারেচারে কিন্তু খুব গ্রেট প্যাট্রন ছিলেন। এইট এমিনেন্স তেলেগু স্কলার নোন অ্যান্ড অষ্টদিগজ অ্যাড অন হিজ কোর্ট। অষ্টদিগজ কিন্তু তার রাজসভায় উপস্থিত ছিলেন। ঠিক আছে, অষ্টদিগজ মানে তার রাজসভায় অলঙ্কিত করেছিলেন। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ছিল না অষ্টদিগজের মধ্যে পেদ্দান বলে একজন। ঠিক আছে, পেদ্দান, তাকে কিন্তু অন্ধ কবিতার পিতামহ বলা হয়। এটা নোট ডাউন করে নিও। পেদ্দানকে কি বলা হয়? অন্ধ কবিতার পিতামহ। আরও অনেকজন ছিলেন, তাদের নাম জানা দরকার নেই, পেদ্দানটা মনে রাখবে। অষ্টদিগজদের মধ্যে একজন ছিলেন। ঠিক আছে, এই যে দেখো পরের পয়েন্টটাই আছে, পেদ্দান ওয়াজ দ্য গ্রেটেস্ট স্কলার অ্যান্ড ওয়াজ নোন অ্যাজ অন্ধ কবিতার পিতামহ ও ওয়াজ প্রেজেন্ট ইন হিজ কোর্ট। ঠিক আছে, তাহলে পেদ্দান কিন্তু তার রাজসভায় উপস্থিত ছিলেন। নেক্সট দেখো আর কি, কৃষ্ণদেব রায় হিমসেলফ রোড তেলেগু ওয়ার্ক। আমি যেটা বলে আসলাম, তিনি তেলেগু ভাষায় একটা লিখেছিলেন, মুক্তা মাল্যদা, এবং সংস্কৃতিতে জাম্ববতী কল্যাণাম বলে দুটো রচনা করেছিলেন। হি বিল্ড আ সিটি নাগাল্লপুরম নিয়ার বিজয়নগর। বিজয়নগরে নাগাল্লপুরম বলে একটা সিটিও নির্মাণ করেছিলেন এবং দুটো কনস্ট্রাকশন করেছিলেন। বললাম কি? বিঠল স্বামী স্টোন টেম্পল, আর একটা কি? বিঠল স্বামী আর একটা বিঠল স্বামী অ্যান্ড স্টোন টেম্পল। ঠিক আছে, একটা বলেছিলাম বিঠল স্বামী টেম্পল, এটা কৃষ্ণস্বামী। ঠিক আছে, একটু মাথায় রাখবে, কৃষ্ণস্বামী, ওটাও কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। হি মেনটেন ফ্রেন্ডলি রিলেশন উইথ পর্তুগিজ। দ্য পর্তুগিজ ট্রাভেলার ডমিনো পায়েস অ্যান্ড বারবোসা কেম টু ডিউরিং হিজ রিজিয়ান। তার সময় কিন্তু তারা এসছিলেন। ঠিক আছে, এবং পর্তুগিজদের সাথে তিনি কিন্তু সবসময় একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন। ঠিক আছে, এইবারে চলে আসি আমাদের পরের, এটা কিন্তু আমাদের তুলুপ বংশের মধ্যেই চলছে। তুলুপ বংশের কিন্তু পরপর 4টে শাসক ছিল। বীর নরসিংহ। ঠিক আছে, নেক্সট কী ছিল? কৃষ্ণদেব রায়। তারপর কি ছিল? কৃষ্ণদেব রায়ের পর অচ্যুতদেব রায়। তারপর ছিল কে? সদাশিব রায়। ঠিক আছে, সদাশিব রায়, এরা কিন্তু ছিলেন। আর বীর নরসিংহ শালুক ছিলেন কে? তুলুপ বংশের প্রতিষ্ঠাতা। কৃষ্ণদেব রায় সম্পর্কে পড়ে নিলাম, এবার আমরা অচ্যুতদেব রায় সম্পর্কে যাব। কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পরবর্তীকালে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। ঠিক আছে, এই সময় পর্তুগিজরা কী করেছিল? তুতিকোরিনে তাদের একটা উপনিবেশ গড়ে তুলেছিলেন। কার সময় তুতিকোরিনে উপনিবেশ গড়ে তুলেছিলেন? এই সময়, মানে কার সময়? অচ্যুতদেব রায়ের সময়। ঠিক আছে, পয়েন্ট দুটো দেখে নেও। আফটার দ্য ডেট অফ কৃষ্ণদেব রায়, হিজ ইয়ঙ্গার ব্রাদার অচ্যুতদেব রায় অ্যাসেন্ড দ্য থ্রোন। এ পর্তুগিজ সাপেলার ফেরোনা নুনিজ ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং হিজ রিজেন। নুনিজ কিন্তু এই সময়ও এসেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো সদাশিব রায়, তিনি কিন্তু লাস্ট রুলার ছিলেন তুলুপ ডাইনাস্টির। একটু মনে রাখবে, লাস্ট শাসক ছিলেন কে? তুলুপ ডাইনাস্টির হচ্ছে সদাশিব রায়। তাহলে আমাদের কিন্তু এখনও বিজয়নগর সাম্রাজ্যই চলছে। বিজয়নগরে কিন্তু আমরা দুটো কমপ্লিট করলাম। একটা হচ্ছে কি করলাম? ফার্স্ট হচ্ছে আমরা করেছিলাম হচ্ছে সঙ্গম বংশ, আর এখন করলাম শালুক বংশ করেছি, এবং তুলুপ বংশ, 3টে করলাম। এরপরে দেখো লাস্ট হচ্ছে কি আরবিডু ডাইনাস্টি। এর ফাউন্ডার কে ছিলেন? প্রথমেই জানতে হবে, তিরুমল ফাউন্ডার ছিলেন। ঠিক আছে, টাইম পিরিয়ডটা হচ্ছে 1570 থেকে 1672 পর্যন্ত। যদি বলে বিজয়নগরের শেষ বংশ কোনটা ছিল? আরবিডু বংশ। ঠিক আছে, তিরুমল এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর কিছু এখান থেকে তেমন জানার দরকার নেই। আর একটুখানে জেনে রাখবে, দ্য লাস্ট রুলার অফ কিংডম ওয়াজ শ্রীরঙ্গ III কিন্তু তিনি ছিলেন আরবিডু বংশের শেষ শাসক। ওকে, তাহলে আমাদের কি কমপ্লিট হয়ে গেল? বিজয়নগরটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে আমরা একটু এক্সট্রা ইনফরমেশান কিছু আছে, সেগুলো একটুখানি আমরা দেখব। দেখো একটু কি আছে।
দ্য কিংডম ওয়াজ ডিভাইডেড ইন্টু, এটা কিন্তু আমরা বিজয়নগর সম্পর্কেই পড়ছি, ঠিক আছে, বিজয়নগরেরই এক্সট্রা ইনফরমেশন পড়ছি, আমরা বাহুমনিতে এখনও কিন্তু যাইনি, ঠিক আছে, বাহুমনিতে পরে যাচ্ছি। তো দ্য কিংডম ওয়াজ ডিভাইডেড ইন্টু রাজ্য অ্যান্ড মন্ডলস প্রভিন্সিয়ান, দ্য ইম্পোর্টেড হাই কোয়ালিটি হর্সেস পার্স কপার, ঠিক আছে, এখানে কিন্তু এগুলো ইম্পোর্টেড ছিল। দ্য এক্সপোর্টেড মানে ইম্পোর্ট মানে কি, আমরা যেগুলো কি আনা হতো এবং এক্সপোর্ট করতো, তখন ওই এখান থেকে কটন, সিল্ক, ক্লথ এগুলো কিন্তু তারা এক্সপোর্ট করতো, ঠিক আছে। দ্য মালাবার পোর্ট ওয়াজ দ্য মেন সেন্টার অফ দ্য ট্রেড, আমরা জানি মালাবার পোস্ট কোথায় আছে, নিশ্চয়ই ওই সাউথ ইন্ডিয়ার মধ্যে, তাই না, কেরালায়। তো সেখানে কিন্তু তারা কি করতো, মেন সেন্টার ছিল তাদের বাণিজ্যের। দ্য অফিসার ওয়ার নোন অ্যাজ নায়াঙ্কার অ্যান্ড নায়াঙ্কার, ঠিক আছে, নায়াক নামে পরিচিত ছিল অফিসাররা, এটা একটু মাথায় রাখবে। হু হ্যাড দ্য পাওয়ার টু কালেক্ট ট্যাক্স, তারা কিন্তু এই ট্যাক্সটা কালেক্ট করতে পারতো। ওকে, নেক্সট দেখো, দ্য রুইন্স অফ বিজয়নগর স্টাইল টেম্পল ওয়ার ফাউন্ড ইন হাম্পি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজয়নগরের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছিলো, হাম্পিতে, পরীক্ষায় কিন্তু অনেকবার দিয়েছে কোশ্চেনটা। দ্য মেন ল্যাঙ্গুয়েজ, তাদের তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ছিল, কী কী ছিল, তেলেগু, সংস্কৃত, কানাড়া, তামিল ইত্যাদি ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা কথা বলতো, ঠিক আছে। এছাড়া একটা জিনিস এখানে মনে রাখবে, বেতমার্গ একটা উপাধি কে ধারণ করেছিল যদি কোশ্চেনে দেয়, এটা একটু মনে রাখবে, বুক্কো, হরিয়ার বুক্কো ছিল না, তাহলে বেতমার্গ উপাধিটা ধারণ করেছিলেন কে, বুক্কো, একটু নোট ডাউন করে নিও এটা। যদি আরেকটা কোশ্চেন দেয়, সঙ্গম বংশের রাজধানী কোথায় ছিল, তখন আমরা কি বলবো, সঙ্গম বংশের রাজধানী কোথায় ছিল, সেটা কোথায় ছিল, হাম্পিতে, ঠিক আছে, হাম্পিতে, এটাও একটু নোট ডাউন করে নিও। বলে এখানে তোমরা, আমি যেগুলো লাস্টে বলছি এখন ইনফরমেশনগুলো, সেগুলো আমার লেখা হয়নি, তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নিও। যদি বলে বিজয়নগরকে বিশ্বের সেরা শহর বলেছিলেন কে, ডোমিনিগো পায়েস, ঠিক আছে, সেই ডোমিনিগো পায়েস ছিলেন, তো তিনি কিন্তু বিজয়নগরকে বলেছিলেন সেরা শহর বলে উল্লেখ করেছিলেন। ওকে, এখানে দেখো বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল, এখানে দে ফলো দ্য ট্র্যাডিশনাল মোনার্চি, বিভিন্ন ট্র্যাডিশনাল মোনার্চি ফলো করেছিল। এছাড়া কি, দ্য কিং ওয়াজ দ্য আলটিমেট অথরিটি অফ দ্য কিংডম, কিংই কিন্তু আলটিমেট অথরিটি ছিলেন। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক বিজয়নগর অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ অমান নায়ক, মানে দিস সিমিলার টু ইকতা সিস্টেম, ঠিক আছে, ইকতা সিস্টেমের সাথে কিন্তু, সেটা দিল্লি সুলতানে আমরা ইকতা সিস্টেম পড়ে এসেছি, সেটার সাথে কিন্তু রিলেটেড ছিল। ইন দ্য সিস্টেম দ্য কমান্ডার অফ দ্য বিজয়নগর, বিজয়নগরের আর্মিদেরকে কিন্তু নায়ক বলা হতো, ঠিক আছে, কিন্তু যদি বলে প্রধানমন্ত্রীদের কি বলা হতো, তখন বলবো মহাপ্রধান, ঠিক আছে। নায়ক ওয়াজ রেসপন্সিবল ফর এক্সপেন্ডিং এগ্রিকালচার অ্যাক্টিভিটি, তারা কিন্তু এগ্রিকালচার অ্যাক্টিভিটির জন্য দায়ী ছিলেন। ওকে, নেক্সট দেখো, লিটারেসি ওয়ার্ক, বিভিন্ন তখনকার দিনে যে লিটারেসি ওয়ার্কগুলো ছিল, হয়েছিল গুরুত্বপূর্ণ সাহিত্য কীর্তি, সেইগুলোকে আমি কিছু ইম্পর্টেন্টটা নিয়ে এসেছি। প্রথম হচ্ছে কৃষ্ণদেব রায় কী লিখেছিলেন, আমুক্তা মাল্যদা লিখেছিলেন পেদ্দান, ঠিক আছে, মানুচরিতা লিখেছিলেন হলো পেদ্দান, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, তিম্মা আর, ঠিক আছে, তিনি লিখেছিলেন কে, তিনি লিখেছিলেন পারিজাত, পারিজাত পহর নামু, ঠিক আছে, পারিজাত পহর নামু লিখেছিলেন। এছাড়া সংস্কৃত, এগুলো সব তেলেগু ভাষায়, সংস্কৃত ভাষারও কিছু ছিল, কৃষ্ণদেব রায় লিখেছিলেন যেটা, জাম্ববতী কল্যাণাম লিখেছিলেন, মাদালাসা চরিত্র লিখেছিলেন, এগুলো কিন্তু কৃষ্ণদেব রায় লিখেছিলেন। এই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই জাম্ববতী কল্যাণামটাই। ওকে, নেক্সট তাহলে চলে যাবো, এইটা হচ্ছে দেখো ফরেজিন ট্রাভেলার, বিজয়নগরে তো অনেক ফরেজিন ট্রাভেলার এসেছিলেন, কোন সময় কার সময় কোনটা এসেছিলেন আমরা সেটা দেখে নেব। প্রথম নিকোলো ডি কোন্টি ছিলেন, তিনি কোন কান্ট্রি থেকে এসেছিলেন, ইতালি থেকে, ঠিক আছে, এবং তিনি কোন রুলারের সময় এসেছিলেন, দেবপ্রাই ওয়ান, নিকোলো ডি কোন্টি। তারপরে দেখো আব্দুল রচক, তিনি পার্সিয়ান থেকে এসেছিলেন, ঠিক আছে, পার্সিয়ান ছিলেন এবং রুলারটা কোন সময় এসেছিলেন, দেবপ্রাই টু। ডোমিনিকো পায়েস, আমি বলেছিলাম ডোমিনিকো পায়েস, তিনি পর্তুগিজ ছিলেন, কৃষ্ণদেব রায়ের সময় এসেছিল। টাইম পিরিয়ডটা কিন্তু তোমরা একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে। তারপরে দেখো বারবোসা, পর্তুগিজ ছিলেন, তিনি কৃষ্ণদেব রায়ের সময় এসেছিলেন। তারপরে হচ্ছে নুনিজও কিন্তু পর্তুগিজ কান্ট্রি থেকে এসেছিলেন এবং তিনি অচ্যুত দেব রায়ের সময় কিন্তু এসেছিলেন, ঠিক আছে, অচ্যুত রায় বা দেব রায়ের সময় কিন্তু, অচ্যুত রায়ের সময় কিন্তু এসেছিলেন, ঠিক আছে। এই ফরেজিন ট্রাভেলারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে দেবে। আব্দুল রজক কার সময় এসেছিলেন, নিকোলো ডি কোন্টি কার সময় এসেছিলেন। এরপরে তাহলে আমরা চলে যাব বাহমনি কিংডম, আমাদের বিজয়নগরটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। বাহমনি কিংডমটা খুবই ছোট একটা চ্যাপ্টার, বাহমনিটা কিন্তু টাইম পিরিয়ডটা দেখো কি আছে, 1347 থেকে 1527 বাহমনি কিংডমটা চলেছিল, ঠিক আছে। মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক যখন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের শেষ পর্যায়ে, একদম শেষের দিকে, তখন কিন্তু দৌলতাবাদের অধিকাংশ বেশিরভাগ মানুষই কী হয়ে উঠেছিল, বিদ্রোহী উঠেছিল। এই বিদ্রোহের সেনাপতি ছিলেন কিন্তু জাফর কা হাসান,
মানে আলাউদ্দিন হাসান বাহমান শাহ, ঠিক আছে। সেই বিদ্রোহের কিন্তু একজন সেনাপতি ছিলেন। তখন তিনি দৌলতাবাদের সিংহাসনে বসেছিলেন এবং এই রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, মানে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে যদি বলে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি, আলাউদ্দিন হাসান বাহমান শাহ। তার আরেকটা নাম কি, অরিজিনাল নেম হাসান গঙ্গু, ঠিক আছে। তারপর তার টাইম পিরিয়ডটা কত, 1347 থেকে 1358, ঠিক আছে। তিনি তিনি কিন্তু তার রাজধানী যে ক্যাপিটাল ছিল সেটাতে কিন্তু তিনি দৌলতাবাদ থেকে গুলবর্গা স্থানান্তরিত করেছিলেন। পরীক্ষায় কোশ্চেন দেয় দৌলতাবাদ থেকে গুলবর্গায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে? প্রথম হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমান শাহ। তারপর আরেকটা কোশ্চেন আসে, আমি বলছি, গুলবর্গা থেকে বেদর বা বিদরে কে স্থানান্তর করেছিল, এরকম একটা কোশ্চেন, যেটা আমি বলছি। তাহলে দেখে নিলে আলাউদ্দিন হাসান বাহমান সম্পর্কে। এরপরে দেখো একটুখানি মনে রাখবে, তিনি কিন্তু এই সমগ্র যে বাহমনি সাম্রাজ্য ছিল, তাই তো, সমগ্র বাহমনি সাম্রাজ্যকে 4টে প্রদেশে বিভক্ত করেছিলেন, ঠিক আছে, 4টে প্রদেশে। একটা হচ্ছে গুলবর্গা, আরেকটা হচ্ছে দৌলতাবাদ, ঠিক আছে, শর্ট ফর্মে লিখছি, তোমরা একটু নোট ডাউন করতে থাকো কিন্তু। দৌলতাবাদ, আরেকটা হচ্ছে বেরার, আরেকটা হচ্ছে বিদর, ওকে, এগুলো একটু দেখে নিও তোমরা। নেক্সট দেখো, তাহলে চলে আসি পরেরটা কি, তাজউদ্দিন ফিরোজ শাহ। অনেক রাজা ছিল, কিন্তু যেখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পরীক্ষায় আসে সেগুলোই কিন্তু নিয়েছি আমি। তাজউদ্দিন ফিরোজ শাহ, হি ডিফিটেড দ্য বিজয়নগর রুলার দেবরাই ওয়ান। এই তাজউদ্দিন ফিরোজ শাহ মনে আছে, আমি বললাম যে ফিরোজ শাহ বলে একজন যে কি করেছিল, দেবরাই ওয়ানকে পরাস্ত করেছিলেন, তিনি এই ছিলেন, এই ফিরোজ শাহ, ঠিক আছে। আহম্মদ শাহ কি করেছিলেন, তার ক্যাপিটালটা শিফট করেছিলেন গুলবর্গা থেকে বিদারে। তাহলে ক্যাপিটালটা প্রথমে আলাউদ্দিন হাসান বাহমান শাহ, যে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি কোথা থেকে করেছিলেন, দৌলতাবাদ থেকে রাজধানীটা নিয়েছিলেন গুলবর্গায়, আর তিনি গুলবর্গা থেকে বিদরে, ওকে। লাস্ট দেখো কি আছে, মোহাম্মদ শাহ 3। তো ডিউরিং মোহাম্মদ শাহ রুল বাহমনি কিংডম বিকাম ভেরি পাওয়ারফুল। তার সময় কিন্তু বাহমনি কিংডমটা সব থেকে শক্তিশালী হয়ে উঠেছিল, ওকে, ঠিক আছে। এখান থেকে কিন্তু এই পয়েন্টগুলোই মনে রাখবে। আর মনে রাখবে যে দাক্ষিণাত্যের রাজ্যগুলো ছিল, আমি যেগুলো বললাম, বিজাপুর, আহমদনগর, গোলকন্ডা, বিদর, ঠিক আছে, তাদেরকে নিয়ে একটা সংঘ গড়ে উঠেছিল, ঠিক আছে। এবং 1565 সালে, কত সালে, 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা দেয়। এই যুদ্ধে কিন্তু বিজয়নগর সেনাবাহিনীর ওপর একটা আঘাত আনে। কে আঘাত আনে? বাহমনির সাথে কিন্তু বিজয়নগরের একটা সংঘর্ষ হয়েছিল, ঠিক আছে। এবং রায়চুর দোয়াব বলেছিলাম, সেই অঞ্চলকে নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। এই রায়চুর দোয়াব অঞ্চলকে নিয়ে কৃষ্ণ এবং তুঙ্গভদ্রা নদীর মধ্যে কিন্তু মধ্যবর্তী অঞ্চলে এই বাহমনি বিজয়নগরের মধ্যে কিন্তু বিরোধ বাধে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে এখানে। আমরা কিন্তু দেখে নিলাম আমাদের বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য, ঠিক আছে। যেগুলো বিশেষ করে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে সম্পর্কে কিন্তু ডিসকাস করলাম। আর বাহমনি সাম্রাজ্যের অনেকগুলো রাজা ছিলেন, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট 3টে শাসক, তাদেরকে নিয়ে কিন্তু আমরা ডিসকাস করলাম। নেক্সট পার্টে কিন্তু আমরা সেই বাবর, আকবর, ওদের সম্পর্কে, মুঘল সাম্রাজ্য সম্পর্কে সব ডিসকাস করব, ঠিক আছে।